আসসালামু আলাইকুম। আমি মোহাম্মদ মাহমুদ হাসান, সহকারী শিক্ষক কৃষি শিক্ষা, গ্রিনফিল্ড স্কুল অ্যান্ড কলেজ। আজকে আমরা আম, পড়াবো চিনি উৎপাদনকারী ফসল চাষ পদ্ধতি। এটি কৃষি শিক্ষা প্রথম পত্রের পঞ্চম অধ্যায়ের একটি অংশ। পঞ্চম অধ্যায়ের আগে আমরা পড়েছিলাম ধান চাষ পদ্ধতি, এরপরে পড়লাম ডাল উৎপাদন পদ্ধতি। আজকে আমরা দেখব চিনি উৎপাদনকারী ফসল চাষ পদ্ধতি। আমরা জানি চিনি কিছু কিছু গাছ আছে যেগুলো থেকে আমরা চিনি পাই, যেমন আখ, খেজুর, তাল, সুগার বিট ইত্যাদি। তবে সবথেকে বেশি আমরা চিনি পেয়ে থাকি আখ থেকে, এবং এর পরিমাণ প্রায় 65%। অর্থাৎ পৃথিবীতে যত চিনি তৈরি হয় তার 65% চিনি আখ থেকে তৈরি হয়। বাংলাদেশে তাই আখ থেকেই চিনি তৈরি করা হয়। প্রতি বছরে বাংলাদেশে গড়ে 1.2 লাখ হেক্টর জমিতে 52 লাখ মেট্রিক টন আখ উৎপাদন করা হয়। আখ চাষের একটা সুবিধা আছে, সেটি হলো আখ আমরা সরাসরি খেতে পারি, কিন্তু অন্যান্য ফসল থেকে যে চিনিটা হয় সেই ফসলটা আমরা সরাসরি কাঁচা অবস্থায় খেতে পারি না, কিন্তু আখটা আমরা কাঁচা অবস্থায় খেতে পারি। জাতিসংঘের হিসাব অনুযায়ী একজন সুস্থ মানুষের কমপক্ষে 13 কেজি চিনি খাওয়া প্রয়োজন। বছরে কমপক্ষে 13 কেজি চিনি খাওয়া প্রয়োজন, বা এটাকে 13 কেজির জায়গায় আমরা বলতে পারি 17 কেজি গুড় খাওয়া প্রয়োজন। একজন সুস্থ মানুষের বছরে কত কেজি? 17 কেজি গুড় খাওয়া প্রয়োজন। কিন্তু আমাদের দেশের মানুষ যেহেতু এই চিনি কম পায় এবং চিনির দাম বেশি এবং গুড়েরও দাম বেশি, সেহেতু 6 কেজির ও কম চিনি গ্রহণ করে। 13 কেজির জায়গায় আমরা গ্রহণ করি 6 কেজি। আর আমাদের দেশে চিনির একটি বিশাল ঘাটতি আছে, সে কারণে প্রতি বছর 1.5 থেকে 1.7 লাখ টন চিনি বিদেশ থেকে আমদানি করতে হয়। আমাদের দেশে যতটুকু উৎপাদিত হয় তাতে চিনির ঘাটতি মেটানো যায় না। এবারে আসো চিনি উৎপাদনকারী কিছু ফসলের নাম এবং তার বৈজ্ঞানিক নাম জানি। আখের ইংরেজি নাম হলো সুগার ক্যান, এর বৈজ্ঞানিক নাম স্যাকহারাম স্পিসিস, এটি গ্রামিনী পরিবারের অন্তর্ভুক্ত। খেজুরের বৈজ্ঞানিক নাম হলো ফনিক্স স্যালভেস্ট্রিস, এটিকে ইংরেজিতে বলা হয় ডেট পাম, আর এর পরিবারের নাম পালমি। তালের ইংরেজি নাম হলো পালমিরা পাম, এর বৈজ্ঞানিক নাম বরাসাস ফ্লাভেলিফার, এটি পালমি পরিবারের অন্তর্ভুক্ত। সুগার বিটকে ইংরেজিতে সুগার বিটই বলে, এর বৈজ্ঞানিক নাম বেটা ভালগারিস, এটি চিনোপোডিয়েসি পরিবারের অন্তর্ভুক্ত। চিনি উৎপাদনকারী ফসলের কিছু বৈশিষ্ট্য রয়েছে, সেটি হলো চিনি উৎপাদনকারী ফসল একবর্ষজীবী বা বহুবর্ষজীবী হয়ে থাকে। এটি 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 এর শরীরের অঙ্গ প্রত্যঙ্গের মাধ্যমে বংশবৃদ্ধি করে থাকে। এই সকল ফসল সালোকসংশ্লেষণ প্রক্রিয়ায় উৎপন্ন গ্লুকোজকে চিনিতে রূপান্তরিত করে দেহে জমা রাখে। আখের গোড়া থেকে মুড়ি চাষ করা যায়, মানে আখের গোড়া থেকে কিছু ডালপালা বের হয়, সেই
আখের গোড়াটা কেটে রেখে দিলে সেখান থেকে আবার নতুন আখ জন্মে। এটাকে বলা হয় মুড়ি চাষ। আখের গোড়া থেকে মুড়ি চাষ করা যায়। এই ফসল মানে আখ ফসলটি নরম। আখ ফসলে যে দণ্ডটি থাকে সেই দণ্ডটি নরম ও শক্ত হয়। আখের মূল আকৃতির। আখের যে মূলটি থাকে সেটি গুচ্ছমূল আকৃতি, মানে এক জায়গায় জড়সড় হয়ে থাকে, একে গুচ্ছমূল বলা হয়। এটি খরা সহ্যকারী ফল, মানে খরার সময়ও এটি চাষ করা যায়। এই আখ ফসলটি অন্যান্য ফসলের সাথে চাষ করা যায়। আখের বৈজ্ঞানিক নাম। আখের বৈজ্ঞানিক নাম আমরা জেনেছি সাক্ষ্যারাম অফিসিনারাম। এটি গ্রামিনী পরিবারের অন্তর্ভুক্ত। আখ সম্পর্কে কিছু মৌলিক ধারণা আমাদের থাকা দরকার। বাংলাদেশে অর্থকারী যত ফসল রয়েছে তার মধ্যে পাটের পরেই আখ রয়েছে। আখ হলো উত্তর পশ্চিম অঞ্চলের চাষিদের প্রধান অর্থকরী ফসল। এটি একটি দীর্ঘমেয়াদী ফসল। আখ থেকে উৎপাদিত চিনি বিভিন্ন প্রকার খাদ্য তৈরিতে ও শিল্প কারখানায় ব্যবহৃত হয়। বিশেষ করে আমাদের দেশে চিনি কলগুলোর একমাত্র কাঁচামাল হচ্ছে আখ। আস্ত আখ থেকে মেশিন দ্বারা রস বের করে খাবার প্রথাও বর্তমানে পথে ঘাটে চালু রয়েছে। এ সকল কারণে আখ চাষ বর্তমানে একটা লাভজনক ব্যবসায় পরিণত হয়েছে। 2016 থেকে 2017 অর্থ বছরে বাংলাদেশে আখ চাষের আওতায় জমির পরিমাণ ছিল 1.14 লাখ হেক্টর এবং উৎপাদন ছিল 52.13 লাখ মেট্রিক টন। বাংলাদেশে হেক্টর প্রতি আখের ফলন 45.84 টন এবং চিনি সংগ্রহের শতকরা হার 8%, যা পৃথিবীর মধ্যে সর্বনিম্ন। জাভা, ইন্দোনেশিয়ার জাভা দ্বীপপুঞ্জে আখের গড় ফলন হেক্টর প্রতি 89 টন। হাওয়াই দ্বীপপুঞ্জে আখের গড় ফলন 160 টন। বাংলাদেশে আবহাওয়া ও মাটি আখ চাষের জন্য উপযোগী, অথচ ফলন কম। তবে বাংলাদেশের উত্তর পশ্চিম অঞ্চলের জেলাগুলো যেমন রংপুর, দিনাজপুর, রাজশাহী, পাবনা, কুষ্টিয়া, যশোর, ফরিদপুর প্রভৃতি অঞ্চল আখ চাষের জন্য বিখ্যাত। এবার মূল আলোচনায় আসা যাক আখ চাষের আধুনিক পদ্ধতি। আখ চাষ কিভাবে করা যাবে? আখ বাংলাদেশের একটি গুরুত্বপূর্ণ অর্থকরী ফসল। বাংলাদেশে প্রায় সব অঞ্চলেই আখের চাষ হয়ে থাকে। আখ চাষের জন্য প্রথমেই দরকার জলবায়ু। কেমন জলবায়ু দরকার? আখ চাষের জন্য উষ্ণ আবহাওয়া উপযোগী। বেশি গরম বা বেশি ঠান্ডা কোনোটাই আখ চাষের জন্য ভালো না। তাপমাত্রা 10 ডিগ্রি সেলসিয়াসের নিচে থাকলে কুঁড়ির ক্ষতি হয়। 20 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা বেশি হলে বৃদ্ধি বন্ধ হয়ে যায়, অর্থাৎ দুদিকেই সমস্যা। তাপমাত্রা 30 ডিগ্রি সেলসিয়াস এ বৃদ্ধি শুরু হয়। আখ পরিপক্বের সময় 18 থেকে 22 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা থাকলে আখের উৎপাদন ভালো হয়। আখের বীজ 18 থেকে 25 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় অঙ্কুরিত হয়। আখ চাষের জন্য মাটি খুব গুরুত্বপূর্ণ। আখ এঁটেল দোআঁশ ও দোআঁশ মাটিতে ভালো জন্মে, তবে পলি মাটিতেও আখ চাষ করা যায়। বন্যার পানি দাঁড়ায় না এমন জমিতে আখ চাষ করা যায়। অম্লীয় মাটিতে আখের ফলন ভালো হয় না। সামান্য ক্ষারীয় মাটিতে, অর্থাৎ পিএইচ এর মান 6 থেকে 7.5 হলে আখ ভালো জন্মে। এবারে জমি চাষ পদ্ধতি। জমি তৈরির জন্য আমরা জমিতে 5 থেকে 6 বার চাষ দিতে পারি এবং মই দিয়ে জমি প্রস্তুত করতে পারি। জমিতে জো থাকা অবস্থায় চাষ দিলে ভালো হয়। নিম্নে কয়েকটি
লাঙল দিয়ে কয়েকটি উপায়ে জমি চাষ করা যেতে পারে। একটি হলো দেশি লাঙল ও কোদাল দিয়ে করা যেতে পারে। লাঙল দ্বারা চাষের পর প্রয়োজনীয় পরিখা খনন করতে হবে এবং এটি ব্যয় সাপেক্ষ ও সময় সাপেক্ষ পদ্ধতি। পরিখা খনন মানে হলো একটা ড্রেনের মতো তৈরি করে দিতে হবে মাঠের মাঝখানে। এই ড্রেনের ওপর আখের ডালগুলো, আখের স্টেমগুলো কি করতে হবে, পুঁতে দিতে হবে। তো এটাই হলো নিয়ম। আরেকটা হলো মোল্ড বোর্ড লাঙল। মোল্ড বোর্ড লাঙল আরেকটু উন্নত ধরনের লাঙল। এই লাঙল দিয়ে 20 সেন্টিমিটার গভীরে পর্যন্ত চাষ করা সম্ভব। আর এটা হলো ট্রাক্টর লাঙল। যথাযথ গভীরতায় চাষ করা সম্ভব, অর্থাৎ এটি আরও বেশি গভীরতায় চাষ করা সম্ভব, 30 সেন্টিমিটার। বিশেষ করে বড় আয়তনের জমির জন্য এটি উপযোগী। আখ চাষের জন্য কিছু ভালো জাত রয়েছে। এই জাতগুলো উদ্ভাবন করেছে বাংলাদেশ ইক্ষু গবেষণা ইনস্টিটিউট। তার মধ্যে উন্নত জাতগুলোর মধ্যে রয়েছে ঈশ্বরদী 16 থেকে ঈশ্বরদী 41, অর্থাৎ 16 থেকে 41 পরপর রয়েছে। সবগুলো জাতি চাষাবাদের জন্য উপযোগী এবং অধিক ফলনশীল। সর্বশেষ উদ্ভাবিত BSRI স্থানীয় জাতগুলোর মধ্যে রয়েছে গ্যান্ডারি, মিশ্র মালা, লতারি জবা ও ঈশ্বরদী 2 থেকে 54। এই সকল আখের জাতগুলো সাধারণত খরা, বন্যা ও লবণ সহিষ্ণু হয়ে থাকে। খরা, বন্যা ও লবণ সহিষ্ণু জাতগুলোর মধ্যে রয়েছে ঈশ্বরদী 20, ঈশ্বরদী 21, ঈশ্বরদী 22, ঈশ্বরদী 24, ঈশ্বরদী 25, ঈশ্বরদী 26, ঈশ্বরদী 27 ইত্যাদি। মরি আখ উপযোগী জাত মানে যে সকল জাতের আখ কেটে ফেলার পরেও গোড়া দিয়ে আবার নতুন করে আখ জন্মে, এই ধরনের জাতগুলোর মধ্যে রয়েছে ঈশ্বরদী 2, ঈশ্বরদী 29, ঈশ্বরদী 30, ঈশ্বরদী 32, ঈশ্বরদী 33, ঈশ্বরদী 34 ইত্যাদি। আরেকটি হলো শুধু চিবিয়ে খাওয়ার জন্য ভালো, সেটি হলো CO 208 গ্যান্ডারি, ঈশ্বরদী 24 অমৃত। গ্যান্ডারি হলো আখের একটি জাতের নাম। আখের কয়েকটি জাতের বৈশিষ্ট্য এখানে দেওয়া আছে, এইগুলো তোমরা নিজেরা পড়ে নিও। এরপরে আমরা রোপণের সময় সম্পর্কে জানব। আখের বীজ সাধারণত সেপ্টেম্বর থেকে নভেম্বর মাস পর্যন্ত রোপণ করা হয়। আখের বীজ রোপণের সঠিক সময় আশ্বিন মাস থেকে মধ্য অগ্রহায়ণ। তবে বেশি শীতের সময় বাদ দিয়ে মধ্য মার্চ পর্যন্ত রোপণ করা যায়। রোপা আমন আখ চাষের জন্য বীজতলায় 2 চোখ বিশিষ্ট বীজখণ্ড নিয়ে চারা উৎপাদনের উপযোগী সময় হচ্ছে জুলাই থেকে সেপ্টেম্বর এবং পলিব্যাগে 1 চোখ বিশিষ্ট চারা উৎপাদনের সময় হচ্ছে আগস্ট থেকে সেপ্টেম্বর। চোখ কি? চোখ হলো আখের যে কাণ্ড রয়েছে, সেই কাণ্ডের মাঝে মাঝে কিছু জায়গা রয়েছে যেখানে ভাঁজ দেখা যায়, যেখানে একটু একটা চোখের মতো অংশ দেখা যায়, সেটাকেই চোখ বলা হচ্ছে। এবং ওই অংশ থেকেই নতুন করে গাছ জন্মাবে। এই অংশটা কেটে যদি মাটিতে দেওয়া হয় তাহলে নতুন করে গাছ জন্মায়, এটাকে বলা হচ্ছে চোখ। এ সকল চারা জমিতে রোপণের সময় হচ্ছে সেপ্টেম্বর থেকে ডিসেম্বর মাস পর্যন্ত। এবারে সুষম সার কিভাবে ব্যবহার করতে হবে, কত পরিমাণে ব্যবহার করতে হবে, সেখানে একটি চার্ট দেওয়া আছে। ইউরিয়া সার ব্যবহার করতে হবে প্রতি হেক্টর জমির জন্য 120 কেজি থেকে 150 কেজি। টিএসপি ব্যবহার করতে হবে প্রতি হেক্টর জমির জন্য 80 থেকে 110 কেজি। এমওপি সার ব্যবহার করতে হবে 110 থেকে 140 কেজি প্রতি হেক্টর জমির জন্য। জিপসাম ব্যবহার করতে হবে 50 থেকে 60 কেজি প্রতি হেক্টর জমির জন্য।
এরপরে আরেকটি সার জিঙ্ক সালফেট, যেটি 10 থেকে 15 কেজি প্রতি হেক্টর জমির জন্য ব্যবহার করতে হয়। চুন ব্যবহার করতে হয় 100 থেকে 150 কেজি প্রতি হেক্টর জমির জন্য। খৈল ব্যবহার করতে হয় 400 থেকে 500 কেজি প্রতি হেক্টর জমির জন্য। গোবর সার ব্যবহার করতে হয় 12 থেকে 15 কেজি প্রতি হেক্টর জমির জন্য। টিএসপি সারের সাথে ইউরিয়া ও এমওপি সারের অর্ধেক জিপসাম জিঙ্ক সালফেট জমি তৈরির পর নালায় প্রয়োগ করে মাটির সাথে ভালোভাবে মিশিয়ে দিতে হবে। বীজ রোপণ পদ্ধতি, প্রচলিত পদ্ধতি ও রোপা পদ্ধতিতে আখ চাষ করা হয়। প্রচলিত পদ্ধতিটা কিরকম? প্রচলিত পদ্ধতিতে সাধারণত একটি প্রচলিত পদ্ধতির মধ্যে আবার কয়েকটি ভাগ রয়েছে। একটি হলো সমতলী পদ্ধতি, আর একটা হলো নালা বা পরিখা পদ্ধতি। সমতলী পদ্ধতি হলো আখের বীজ রোপণ করার পরও জমি সমতল দেখা যায় বলে একে সমতলী পদ্ধতি বলে। এই পদ্ধতিতে প্রথমে লাঙল দ্বারা 5 থেকে 6 সেন্টিমিটার নালা তৈরি করে তারপরে নালায় আখের বীজ রোপণ করে 5 থেকে 6 সেন্টিমিটার মাটি দ্বারা ঢেকে দেওয়া হয়। এর ফলে মাটি উঁচু দেখায় না, মাটি সমতলই মনে হয়, এই জন্য একে সমতলী পদ্ধতি বলে। আরেকটি হলো নালা বা পরিখা পদ্ধতি। প্রচলিত পদ্ধতির মধ্যে নালা বা পরিখা পদ্ধতি একটু ভালো পদ্ধতি এবং বাংলাদেশে প্রায় সব জায়গায় এই পদ্ধতি ব্যবহার করা হয়। এই পদ্ধতিতে 30 সেন্টিমিটার গভীর নালা তৈরি করা হয়, যাতে নালার উপরে 40 সেন্টিমিটার এবং নিচের দিকে 30 সেন্টিমিটার চওড়া থাকে। নালার 5 থেকে 7 সেন্টিমিটার মাটি খুঁড়ে বীজ আখ রোপণ করা হয়। তারপর মাটি দ্বারা ঢেকে দিতে হবে। রোপা পদ্ধতিতে 1 চোখ বা 2 চোখ বিশিষ্ট আখখণ্ড পলিব্যাগে কিংবা বীজতলায় লাগিয়ে চারা তৈরি করে সেই চারা মূল জমিতে নির্দিষ্ট দূরত্বে রোপণ করতে হয়। বীজ শোধন পথ। বীজে যে কোনো সময় যে কোনো ধরনের ছত্রাক বা ব্যাকটেরিয়া আক্রমণ করতে পারে, এজন্য আগে থেকে আমরা কি করব, বীজকে শোধন করব। আখের বীজ ব্যাবিস্টিন নামক ছত্রাকনাশকের দ্বারা 20 গ্রাম 20 লিটার পানিতে মিশ্রিত করে তাতে 30 মিনিট ধরে ডুবিয়ে বীজ শোধন করতে হবে। অথবা এরাটন 6 নামক ছত্রাকনাশক 100 লিটার পানিতে 500 গ্রাম হারে মিশিয়ে আখের 2 মাথা সেই দ্রবণে ডুবিয়ে বীজ আখ শোধন করা যায়। বীজের হার। বীজ আখের হার 8 থেকে 9 মাস। চোখসহ একখণ্ড আখ যা বীজ হিসাবে ব্যবহার করা হয় তাকে কাটিং বা সেট বা আখের খণ্ড বলে। উক্ত কাটিং বা খণ্ড বা সেট প্রতি হেক্টরে 30 থেকে 35,000 লাগে। রোপা আখ চাষে এসটিপি বা 1 চোখ বিশিষ্ট সেট বা খণ্ড বীজ লাগে 17 থেকে 55,000টি। বীজের প্রকার। প্রচলিত পদ্ধতিতে আখ চাষ করার জন্য প্রতিটি বীজ আখখণ্ডে 3টি করে চোখ বা গিঁট থাকবে। এটাকে সরাসরি মূল জমিতে রোপণ করা হয়। রোপা পদ্ধতিতে আখ চাষ করার জন্য প্রতি আখ খণ্ডে 1 চোখ বিশিষ্ট অথবা 2 চোখ বিশিষ্ট আখখণ্ড কেটে দিতে হবে। চারা উৎপাদন পদ্ধতি। রোপা বা স্টকলেস পদ্ধতিতে আখ চাষকে এসটিপি বলে। এটা আখের সবথেকে আধুনিক বা উন্নত পদ্ধতি। বীজখণ্ড দিয়ে 3 পদ্ধতিতে চারা তৈরি করে নির্দিষ্ট দূরত্বে রোপণ করা হয়। এসটিপি চারা 2 পলিব্যাগে ও বীজতলায় উৎপাদন করা যায়। প্রথমে কি করতে হবে? 1 নম্বর পদ্ধতি হলো 15 সেন্টিমিটার গুণন 10 সেন্টিমিটার আকারে একটি
পলিব্যাগে সমপরিমাণ দোআঁশ মাটি ও গোবর সার মিশিয়ে ভর্তি করতে হবে। 1 চোখ বিশিষ্ট আখের বীজখণ্ড গিটের ওপরে 1.5 সেন্টিমিটার এবং নিচের দিকে 3 সেন্টিমিটার রাখতে হবে। চোখটি মাটির উপর দিকে রেখে মাটি ভর্তি পলিব্যাগ বসাতে হবে। চারার বয়স 50 থেকে 60 দিন হলে মূল জমিতে রোপণ করতে হয়। আরেকটি হলো বীজতলায় চারা রোপণের জন্য 2 চোখ বা গিট বিশিষ্ট বীজখণ্ড ব্যবহার করা হয়। বীজতলা 3 মিটার দৈর্ঘ্য এবং 1 মিটার প্রস্থ এবং 10 সেন্টিমিটার উঁচু হতে হবে। বীজখণ্ডগুলো মাটির সমান্তরালে এবং চোখ মাটির উপরের দিকে রেখে খণ্ডগুলো মাটি দিয়ে 1 সেন্টিমিটার ঢেকে দিতে হবে। বীজ রোপণের পর খড় ও কচুরিপানা দিয়ে ঢেকে দিতে হবে। চারার বয়স 50 থেকে 60 দিন হলে মূল জমিতে রোপণ করতে হবে। 20 থেকে 30 সেন্টিমিটার গভীর নালায় 100 থেকে 120 সেন্টিমিটার দূরত্বে চারা রোপণ করে 2 থেকে 3 সেন্টিমিটার মাটি দ্বারা ঢেকে দিতে হবে। এবারে আমরা দেখব, চিত্রে দেখছি যে এখানে 1, 2 ও 3 চোখ বিশিষ্ট আখ বীজখণ্ড রয়েছে এবং দ্বিতীয় চিত্রে দেখছি পলিব্যাগে চারা। আচ্ছা, এবার স্টকলেস পদ্ধতিতে খেতে দাঁড়ানো আখ গাছের মাথা কেটে চারা উৎপাদন করা যায়। আখ গাছের মাথা কেটে দেওয়ার পর প্রতিটি চোখ থেকে পার্শ্ব মুকুল গজায়। পার্শ্ব মুকুলের পাতা মাঝে মাঝে কেটে দিতে হয়। 40 থেকে 45 দিন বয়স হলে মাতৃ আখ কেটে নিয়ে মূল জমিতে রোপণ করতে হয়। এবার নালা পদ্ধতি, নালায় বীজখণ্ড রোপণ পদ্ধতি। এক সারি পদ্ধতি, দ্বিসারি পদ্ধতি, দ্বিসারি পর্যায়ক্রমিক পদ্ধতি, আঁকা বাঁকা পদ্ধতি। মোটামুটি এই 4 রকম পদ্ধতি রয়েছে। এক সারি পদ্ধতি, এই পদ্ধতিতে 3 চোখ বিশিষ্ট বীজখণ্ডগুলো 3 সেন্টিমিটার দূরে দূরে সারি করে নালায় স্থাপন করতে হয়। দ্বিসারি পদ্ধতি, এই পদ্ধতিতে আখ বীজের খণ্ডগুলো 2 সারিতে রোপণ করা হয়। 2 সারির মাঝখানে 15 সেন্টিমিটার ফাঁক এবং খণ্ড থেকে খণ্ড 10 সেন্টিমিটার দূরে থাকবে। দ্বিসারি পর্যায়ক্রমিক পদ্ধতি, এই পদ্ধতিতে আখের বীজ খণ্ডগুলো 2 সারির মাঝে 15 সেন্টিমিটার ফাঁক রাখতে হবে এবং খণ্ড থেকে খণ্ডর দূরত্ব হবে 50 সেন্টিমিটার। আঁকা বাঁকা পদ্ধতি, আখ বীজের খণ্ডগুলো এই চিত্রের মতো আঁকা বাঁকা বা জিগজ্যাগ পদ্ধতিতে রোপণ করতে হবে, এতে উই পোকা আক্রমণ করবে না। পানি সেচ, উত্তম ফলনের জন্য আখের জমিতে পানি সেচ দিতে হয়। আখ একটি রসালো ফসল। মৃত্তিকায় পর্যাপ্ত আর্দ্রতা বজায় না থাকলে এই রসের ঘাটতি দেখা যায়। তাই আখের জমিতে কমপক্ষে 5টি পর্যায়ে পানি সেচের প্রয়োজন, যাতে জমিতে সব সময় 50% আর্দ্রতা থাকে। পর্যাপ্ত সেচ প্রয়োগের মাধ্যমে আখের ফলন 20 থেকে 25% পর্যন্ত বাড়ানো যায়। এই পর্যন্ত আজকের ভিডিও। পরবর্তী ভিডিও দেখার জন্য আমন্ত্রণ জানাচ্ছি। ধন্যবাদ সবাইকে।